নুসরাত চুপচাপ তাকিয়ে রইল আরশের গালের দিকে। হাত বাড়িয়ে আলগোছে নখের ডগা দিয়ে ছুঁয়ে দিল। আরশ চেয়ারের হাতল এক হাত দিয়ে ধরে নুসরাত সহ চেয়ার নিজের কাছে নিয়ে আসলো। দন্তের নিচে চাপলো পুরো ঠোঁট, গাল এক হাত দিয়ে চেপে ধরে বলল, আচ্ছা যা, বিদায় করার দরকার নেই। সারাদিনের মাঝে একটা চুমু খাসনি, একটা চুমু খাই। নুসরাত সচরাচরের মতো এবারও আরশের কথায় উত্তর দিল না। আরশ জানত এই উত্তর আসবে নুসরাতের কাছ থেকে। উত্তর আসতেই নুসরাতের মাথা চেপে ধরে নিজের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসলো। নুসরাতের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হেসে ঠোঁট চেপে ধরল। এক্সিকিউটিভ চেয়ার দুলে উঠল আরশের আক্রমণে। চাকা বিশিষ্ট হওয়ায় পেছনের দিকে সরে গেল। নুসরাত ভারসাম্য বজায় রাখতে আরশের পিঠের কাছে শার্ট খামচে চেপে ধরল। আরশ নিজেও চেয়ারের সাথে পা মিলিয়ে পেছনের দিকে গেল, তবুও ঠোঁট ছাড়ল না। এক্সিকিউটিভ চেয়ার চলতে চলতে গিয়ে দেওয়ালের সাথে আটকে গেল। তার সাথে আরশও আটকে গেল। নুসরাতের ঠোঁট ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে হেসে উঠল। নুসরাতের গালে শব্দ করে চুমু খেল। নাকের ডগায় হালকা কামড় মারল। আরশ চোখ দিয়ে নুসরাতের ওপর থেকে নিচের দিকে তাকিয়ে বলল, গুড রেসপন্স বউ, রাতে দেখা হচ্ছে। আরশ দরজার দিকে ফিরে তাকাতেই দেখলো ইরহাম হাঁ করে তাকিয়ে আছে। নাক কুঁচকে নিল আরশ। ইরহামের উদ্দেশ্যে গালি ছুঁড়ে কেবিন থেকে বের হলো। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, তোর বউ নাই যে মানুষের রোমান্সের সময় দরজার সামনে এসে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থাকিস? তোকে লাস্ট বার বলছি ইরহাম, আরেকবার যদি আমার রোমান্সের সময় দরজার সামনে এসে হাঁ করে তাকিয়ে থাকিস তাহলে সারা জীবনের জন্য তোর ওই মুখ হাঁ করে দিব। মানুষের রোমান্স লুকিয়ে লুকিয়ে দেখার শখ মিটিয়ে দেব। ফ্রান্স, বিকেল 5টা। জোহান ইসরাত আর জাইনের বিয়ের অ্যালবাম পেটের সাথে চেপে ধরে টেনে নিয়ে এসে মেঝেতে বসল। ঈশানীকে ডাক দিল। ইসরাত আর ঈশানী রুম থেকে বের হয়ে আসলো। স্বাস্থ্যবান শরীর নিয়ে আসতে গিয়ে ঈশানীর একটু বেগ পেতে হলো, তবুও আসলো। হাঁটতে গিয়ে উল্টে পড়ে গেল। তারপর উঠে এসে জোহানের পাশ ঘেঁষে মেঝেতে বসলো। ইসরাত হাই হাই করে উঠল। দুজনকে টেনে নিয়ে গিয়ে সোফার উপর বসালো। জোহান অ্যালবামের পাতা উল্টালো ছোট ছোট হাতে। মেহেদি অনুষ্ঠানে জাইন আর ইসরাতের কাপল পিক দেখে জোহান চোখ ছোট ছোট করে তাকালো। আঙ্গুল দিয়ে জাইনের মুখের ওপর রাখলো। ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাম্মা, হোয়াই দাদা লুকিং সো বিউটিফুল? ইসরাত তাকালো জাইনের ছবির দিকে। 3 কোয়ার্টার প্যান্ট আর একটা কুচকানো টি শার্ট পরে আছে। পায়ের সব লোম বের হয়ে আছে। ইসরাত নাক ছিটকালো। ছবির উপর তর্জনী আঙ্গুল রেখে বলল, এটা সুন্দর ছবি। আর দাদাকে কোন দিক দিয়ে বিউটিফুল দেখাচ্ছে? মা, দাদা লুক বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। হ্যাঁ বাপ, তোমার বাপ বিউটিফুল। এবার মুখ বন্ধ করো। ঈশানী হাত বাড়িয়ে অ্যালবামের পাতা ছিঁড়ে দিতে চাইল। ইসরাত অ্যালবাম নিয়ে গিয়ে কাবার্ডের ভেতর ঢুকিয়ে রাখলো। ড্রয়িং রুমে বসে জোহান বসে বসে চিৎকার করে বলছে, দাদা ওয়াই সো বিউটিফুল? ইতানি ওয়াই সো বিউটিফুল? জোনাস ওয়াই সো বিউটিফুল? সন্ধে 6টা। কিছুক্ষণ আগে নুসরাত, ইরহাম আর আরশ অফিস থেকে ফিরে আসছে। নুসরাত শাওয়ার নিয়ে বের হতে আইজান এসে কোলে উঠে গেল। ছেলেকে কোলে নিয়ে নুসরাত ঠোঁট দাবিয়ে গালে চুমু খেলো শব্দ করে। আরশ মাথার নিচে 2 হাত রেখে বিছানায় শুয়ে আছে। নুসরাতকে চুমু খেতে দেখেই বলল, ওটাকে চুমু খেতে পারিস, আমি বললেই নাক ছিটকাস কেন? যেভাবে নাক ছিটকাস মনে হয় আমার চুমুতে জীবাণু আছে। অসভ্য অভদ্র বেটি মানুষ। আপনারা কথা বলে গিয়ে জীবাণু লাগানো আর চুমুতে জীবাণু না থাকা বিলাসিতা। এই বেরি, তুই কি বলতে চাস? আমার ঠোঁটে জীবাণু লাগানো? আমার সারা শরীরে জীবাণু লাগানো? এত বড় সাহস তোর? নুসরাতের বাচ্চা, তোকে আমি ছাড়বো না। নুসরাত পাত্তা দিল না আরশের কথা। আইজান কোল থেকে নামার জন্য মুচড়ামুচড়ি করতে দেখে কোল থেকে নামিয়ে দিল। আইজান রুম থেকে বের হয়ে গিয়ে সিঁড়ির কাছে টাঙিয়ে রাখা ছবি নিতে চাইল, নাগালে পেল না। সৌরভী আইজানকে লাফালাফি করতে দেখে এগিয়ে গিয়ে নামিয়ে দিল ছবিটা। আইজান একবার সৌরভীর দিকে তাকিয়ে হাতে ফোনটা নিয়ে বলল, থ্যাংক ইউ। সৌরভী আইজানের গালে চুমু খেলো। আইজান বিরক্ত হয়ে নাক ফোলালো। এই ছোট আম্মু শুধু সুযোগের অপেক্ষায় বসে থাকে তাকে চুমু খাওয়ার জন্য। নাক মুখ কুচকে নিচ থেকে বড় ছবিটা পেটের সাথে চেপে ধরে এগিয়ে গেল। হাঁটতে গিয়ে পড়ে যেতে নিল। আবার নিজেকে সামলে আরশের রুমে গেল। রুমে ঢুকে ছবিটা মেঝেতে ফেলে দিল। ছবিটা উল্টে পড়ার জন্য কিছুটা শব্দ হলো।
আরস লাফ মেরে বিছানা থেকে নেমে ছবিটা হাতে তুলে নিল। বিছানার মাঝখানে রাখতে রাখতে বলল, তোর মা বাপের এই একটা বিয়ের ছবি আর নেই, এটাও ভেঙে ফেলতে চাচ্ছিস তুই? আব্বু, দুইটা। হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা। একটাতে তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম মাটিতে, আমার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর দ্বিতীয়টাতে আমার মুখ দেখা গেলেও তোর মা ভি কাট দিয়ে ছবিটা নষ্ট করে দিয়েছে। ছবিটা যখন টাঙিয়ে রাখবে তখন আগে বলে দিল না কেন যে টাঙাবে? তাহলে ওই চেয়ার থেকে নিজের হাত ছুটিয়ে নিতাম। আয়জান মায়ের নামে বদনাম শুনে রাগ করে ফেলল। আরও সেদিকে রাগী চোখে তাকিয়ে বলল, আলু পচা। হ্যাঁ হ্যাঁ, আমি পচা আর তুমি আর তোমার মা ভালো। আরস গান গেয়ে উঠল, আমি তো ভালো না, ভালা লইয়াই থাইকো। নুসরাত কাপড় মেলতে ছাদে গিয়েছিল। আরসকে এসে গান গাইতে দেখল। নুসরাতকে দেখতে আরস দু হাত দিয়ে নুসরাতের গলা পেঁচিয়ে ধরে বিছানায় ফেলে দিল। গালিয়ে শব্দ করে চুমু খেয়ে জিব্বা বের করে আয়জানকে ভেঙালো। আয়জান বিছানা বেয়ে উঠল। আরসের মুখে খামচি মেরে বলল, আমার আম্মা। তো কি হয়েছে? তোর আম্মা আমার বউ। আমার তো আম্মা। ভাগ গাধা, বাপ মাকে রোমান্স করতে দিস না। দেখিস তোকেও আমি বিয়ে দিয়ে রোমান্স করতে দিব না। আয়জান রাগী চোখে তাকিয়ে আরসের বাহুতে কামড় মেরে ধরল। আরস আয়জানের মাথা ঢেলে সরাতে সরাতে বলল, মায়ের মতো রাক্ষস হয়েছে, কিছু হলেই কামড় মেরে ধরবে। এত রাগ কোথা থেকে আসে? আয়জানের মাথা ধরে টেনে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। নুসরাতকে বুকের ডান পাশে চেপে ধরল। আয়জান মায়ের সান্নিধ্যে এসে আর নড়াচড়া করল না, চুপচাপ মাথা ফেলে বাবার বুকে পড়ে রইল। আরস নুসরাতের চুল ধরে টেনে পড়ল। আইজানের বোন আসবে কবে? তেহবিনের বোনের প্রয়োজন নেই। কিন্তু জোহানের তো বউয়ের প্রয়োজন। মানে কি? মানে হলো আমার বাচ্চা চাই। তোরা মা ছেলে আমার দুঃখ বুঝিস না, আমার বাচ্চা চাই যেটা আমার দুঃখ বুঝবে। তাহলে এটা কার বাচ্চা? এটা তোর বাচ্চা। আরস নুসরাতের চুলে চুমু খেলো। নুসরাত উঠে দাঁড়ালো। আরসও নুসরাতের সাথে উঠে দাঁড়ালো। কোলে তুলে নিল আয়জানকে। নুসরাতের হাত চেপে ধরে বলল, চল আজ শীত বিলাস করি, বাহিরে যাব। নুসরাত দাঁড়িয়ে রইল এক জায়গায়। আরস ভ্রু কুঁচকে তাকাতেই নুসরাত বলল, গরম কাপড় নেই। শীত বিলাস করতে গরম কাপড়ে কোনো এন্ট্রি নেই। শীত বিলাসে যখন নাম দিলাম তাহলে শীত উপভোগ না করে কি শীত বিলাস হবে? আর এটাকে রেখে যাই, ও কাবাবে হাড্ডি হচ্ছে। আমার আর আমার বউয়ের মাঝখানে তোকে রাখবো না। আয়জান আরসের গলা পেঁচিয়ে ধরল। আরস হেসে বলল, তোকে রেখে যাচ্ছি না বাপ, আমার গলা পেঁচিয়ে ধরতে হবে না। আয়জান গলা ছাড়ল না। আরস দুজনকে শীতের মধ্যে টেনে নিয়ে গেল বাহিরে। নাজমিন বেগম পেছন থেকে ডেকে বললেন গরম কাপড় নিয়ে যেতে। আরস হাত বাড়িয়ে না করে দিল। পেছনে তাকানোর প্রয়োজন বোধ করলো না। বাহিরে আসতেই শীত এসে চেপে ধরল। চারিপাশ কুয়াশার আধারে ঢেকে আছে। আরস আয়জানকে উদ্দেশ্য করে বলল, আমার মতো হবি না আব্বা, তাহলে তোর মায়ের মতো দাজ্জাল মহিলা কিডন্যাপ করে বিয়ে করে নিবে। প্রয়োজন হলে তুই উঠিয়ে নিয়ে বিয়ে করিস, তবুও চরিত্রে বাপের মতো এই দাগ লাগাতে দিস না। নুসরাত আরসের পিঠে থাপ্পড় মারল। আরস শেষে নুসরাতের পিঠ এক হাত দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরল। আয়জান কি বুঝলো আরসের কথায় খিলখিল করে হাসল। নুসরাতের দিকে তাকাতেই দেখলো নুসরাতও হাসছে তার দিকে তাকিয়ে। আয়জান লজ্জা পেয়ে আরসের মুখে থাপ্পড় মেরে মুখ লুকালো আরসের ঘাড়ে। আরস আয়জানকে নিচে নামিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। আয়জান বিরক্তির চোখে তাকিয়ে রইল আরসের দিকে। আরস আয়জানকে দেখিয়ে গালে শব্দ করে চুমু খেল। আয়জান রাগে ঠোঁট টেনে কেঁদে উঠল। আরস হেসে মাটিতে বসে গেল। নুসরাতেরও হাত টেনে মাটিতে বসিয়ে দিল। আয়জানকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো, আরেক হাত দিয়ে নুসরাতকে। নুসরাত আর আরস বসে যাওয়ায় আয়জান দাঁড়িয়ে থেকে দুজনের কাঁধের কাছে আসলো। আরস নুসরাতের কপালের সাথে নিজের কপালের এক পাশ আর আয়জানের কপালের সাথে নিজের কপালের আরেক পাশ লাগিয়ে নিল। ফিসফিস করে বলল, আমার দুই সুখ পাখি। আরসের কথা শেষ হতেই মা ছেলের হাসির ঝংকার ভেসে আসলো। আরস নুসরাতের উদ্দেশ্যে বলল, প্রিয় প্রণয়িনী, আমার চোখে দেখা দ্বিতীয় সুন্দরী নারী তুই। আমার দেখা সব থেকে থুন্ডলি নালি আম্মা। তারপর বাপ ছেলে দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে উঠল। আয়জান বাপের গালের সাথে গাল লাগিয়ে উম্মা বলল। আরস হাসল। নিস্তব্ধ রজনী। দুই মানব মানবীর হাসির ঝংকার আসলো, সাথে আসলো একটা বাচ্চা শিশুর খিলখিল হাসির ঝংকার। গাছে বসে থাকা নিশাচর প্রাণীগুলো উড়ে গেল। কিছুক্ষণের মধ্যে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল পাখিগুলো ওই দূর আকাশে। চাঁদটা ধীরে ধীরে নিজের জায়গা থেকে সরে গেল। পূর্ণ চাঁদটা ঢেকে গেল মেঘের আড়ালে। প্রকৃতির নিয়ম ভেঙে মেঘের গর্জন শুরু হলো। ঝিরিঝিরি বৃষ্টি মাটিতে পতিত হতে লাগলো।
গম্ভীর কণ্ঠে কেউ গিয়ে উঠল, ফ্রান্স, রাত 10টা। বাহিরে স্নোফল হচ্ছে। এই বছর একটু বেশি ঠান্ডা পড়েছে অন্য বছরের তুলনায়। জোহান কান্না করছে, ইসরাত কান্না থামানোর চেষ্টা করছে। জাইন ঈশানীকে ঘুম পাড়াচ্ছে। কিছুক্ষণ পর ঈশানী আর জোহান ঘুমিয়ে পড়ল। জাইন বাহিরে তাকিয়ে দেখলো অ্যাপার্টমেন্টের পাশ ঘেঁষে বয়ে যাওয়া রাস্তা সাদা হয়ে আছে স্নো পড়ে। দুজনকে বিছানায় শুয়ে দিয়ে জাইন ইসরাতের হাত টেনে ধরল। ইসরাত ভ্রু উঁচিয়ে তাকাতে জাইন ঠোঁটে হাত রেখে বলল, চুপচাপ আসো। ইসরাত কথা বাড়ালো না। জাইনের সাথে পা মিলিয়ে অ্যাপার্টমেন্টের বাহিরে আসলো। রাস্তায় বের হতেই শীতল বাতাস এসে গা ছুঁয়ে গেল। জাইন ইসরাতকে টেনে নিজে চাদরের নিচে নিয়ে আসলো। এক হাত দিয়ে ইসরাতের বাহু চেপে ধরে হাঁটতে লাগলো। শীতকাল হওয়ায় গাছের পাতা পড়ে গিয়েছে। বসন্ত আসার সাথে সাথে গাছগুলো বসন্তের রঙে রঙিন হবে। গাছে নতুন পাতা গজাবে। গাছ সাদা তুষারে ঢেকে আছে। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলো সাদা বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণ চুপচাপ নিচের দিকে তাকিয়ে হাঁটলো। জাইন তাকালো ইসরাতের দিকে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় মুখ দেখতে কিছুটা হলুদ বর্ণের লাগছে। নিস্তব্ধ পরিবেশ ভেঙে জাইনের গম্ভীর গলার স্বর ভারী শোনালো, ধন্যবাদ ম্যাডাম আমার জীবনে আসার জন্য। না, তোমাকে ধন্যবাদ দেওয়া ঠিক না রে। ধন্যবাদ দেওয়া উচিত মিসেস আজমল আলীকে। কেন? দাদিকে কেন ধন্যবাদ জানাবেন? কারণ ওনার জন্যে আমাদের বিয়ে হলো আর বাচ্চাও হলো। ঠিক বলেছেন। তাহলে দেশে ফেরা হচ্ছে কবে? ঈশানী আর জোহান আর কিছুটা বড় হোক তখন। জাইন হেসে পিচ ঢালা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। ইসরাতকে ইশারা করে বলল, এই যে ম্যাডাম। ইসরাত তাকাতেই দেখলো জাইন রাস্তার মধ্যে পড়ে থাকা স্নোফলের মধ্যে ইসরাত লিখে তার পাশে প্লাস দিয়ে জাইন লিখল। লাভ দিয়ে বন্ধনে আবদ্ধ করে নিল দুজনের নাম। ইসরাত মুচকি হাসলো। জাইন উঠে দাঁড়িয়ে ইসরাতকে আবারও টেনে চাদরের ভেতর ঢুকিয়ে নিল। শীতের জন্য ইসরাতের গালগুলো লাল হয়ে গিয়েছে। ঠান্ডা বাতাসের জন্য চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। জাইন হাত বাড়িয়ে গাল টেনে দিল, চোখের পানিও মুছে দিল। ফিসফিস করে বলল, আমার লাল টমেটো। ইসরাত জাইনের কথা শুনে লজ্জা পেয়ে হেসে উঠল। দুজনে হাঁটা ধরল গন্তব্যহীন পথের সামনের দিকে। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, এই নশ্বর পৃথিবীতে ভালোবাসা নশ্বর। তুমি না হয় মায়া হয়ে থেকেছ হৃদ গহীনে অবিনশ্বর আমার প্রিয় প্রণয়নী। তো স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। নুসরাতের হাত থেকে মোবাইল ধূপ করে কংক্রিটের রাস্তায় পড়ে গেল। নিজের কানের ভুল মনে করলো। পরপরে লাউড স্পিকারে থাকা ফোনের ওপাশ থেকে সৌরভীর উত্তেজিত গলার স্বর ভেসে আসলো, শুনতে পাচ্ছিস নুসরাত? আরশ ভাই দ্বিতীয় বিয়ে করেছে। নুসরাত কথা বলল না। চোখ মুখ অস্বাভাবিক করে নোংরা জায়গাটায় হাত পা ছড়িয়ে বসে গেল। ঢোক গিলে নিজের অস্থিরতা সামলানোর চেষ্টা করলো। সৌরভীর চিৎকার করছে ওপাশে, তুই কোথায়? ইরহাম আর আমি তোকে নিতে এসেছি। রোজ ভ্যালি গার্ডেনে আছি। ওপাশ থেকে ফোন কাটার শব্দ হলো। নুসরাত হাত বাড়িয়ে মোবাইল হাতে নিতেই থরথর করে কেঁপে উঠল। আয়জান হাঁ করে মায়ের দিকে তাকিয়ে আছে। কাঁদো কাঁদো মুখ করে কিছু জিজ্ঞেস করতে যাবে, নুসরাত থামিয়ে দিল। পাশের ছোট্ট একটা খুঁটিতে হেলান দিয়ে বসলো। চোখ বন্ধ করে বসে রইল চুপচাপ। নিজের ভেতরে অস্থিরতা নিজের ভেতরেই সমাদৃত করতে চাইল। গেটের সামনে গাড়ির থামার শব্দ হতেই নুসরাত খুঁটিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। আয়জানের এক হাত খপ করে চেপে ধরে এগোলো গেটের দিকে। গাড়ির ভেতর ইরহাম আর সৌরভী চোখ মুখ কালো করে বসে আছে। নুসরাত কথা বলল না। কোলে তুলে আয়জানকে ব্যাক সিটে বসিয়ে দিয়ে নিজে উঠে বসলো স্বাভাবিক ভঙ্গিতে। গাড়ির দরজা লাগিয়ে শরীর ছেড়ে দিল। সৌরভী আর ইরহাম নিজেদের মুখ চাওয়াচাওয়ি করলো। নুসরাতের এত শান্ত থাকা দুজনের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিল। সৌরভী কিছু বলতে যাবে, নুসরাত গমগমে গলায় বলল, এটা যদি কোনো প্র্যাঙ্ক হয় তাহলে এখানেই থেমে যা সবাই। সৌরভী দুঃখী মুখ বানালো, দীর্ঘশ্বাস ফেললো শব্দ করে। চোখ মুখ নিদারুণ করুণ করে বলল, আমি প্রথমে মনে করেছিলাম আরশ ভাই প্রাঙ্ক করছে, কিন্তু আরশ ভাই রেজিস্ট্রি করে নিয়ে আসছে, এসে রেজিস্ট্রি পেপার দেখিয়েছে। নুসরাত ভেতরের তিক্ততা চুপচাপ গিলে নিল। মোবাইল আইজানের হাতে দিয়ে চোখ বন্ধ করে মাথা হেলান দিয়ে শুয়ে পড়ল। ধীরে ধীরে বলল, কখন বিয়ে করেছেন উনি? এবার ইরহাম উত্তর দিল। রাগে ফেটে যাচ্ছে সে। রাগী কণ্ঠে বলল, 1 ঘন্টা আগে। নুসরাত চুপ করে বসে রইল। চুপচাপ ভাবতে বসলো, সত্যি যদি বিয়ে করে থাকে আরশ, তার আর আইজানের কি হবে? ইরহাম নুসরাতের দিকে ড্রাইভিং করতে করতে তাকালো। নুসরাতের মুখ দেখে আরশের প্রতি রাগ আরো বেড়ে গেল।
চোখ সরিয়ে নিয়ে ড্রাইভিংয়ে মনোযোগী হলো। 2 দিন আগে নুসরাত আর আয়জান এসেছিল তাদের নানার বাসায়। কয়েকদিন যাবৎ নুসরাতের নানার শরীর খারাপ, তাই নানার কাছে কয়দিন থাকার জন্য এসেছিল। এই আশা যদি তার জীবনে এত ভয়াবহ ধাক্কা দিবে সে জানতো, তাহলে জীবনেও সে এখানে আসতো না। আরশ কিভাবে বিয়ে করতে পারলো? একবার তার আর আয়জানের কথা মাথায় আসলো না? নুসরাত ছাড়বে না আরশকে। আজ ওকে জবাবদিহিতা করতে হবে। কেন করেছে ও দ্বিতীয় বিয়ে? নুসরাতের ভেতর কিসের কমতি ছিল যে তাকে আরেকটা বিয়ে করতে হলো? গাড়ি চলছে নিজ গতিতে। নুসরাত বিরক্ত হয়ে তাকালো ইরহামের দিকে। তিক্ত বিরক্ত কণ্ঠে বলল, এটা গাড়ি নাকি ঠেলা গাড়ি চালাচ্ছিস তুই? তাড়াতাড়ি চালা। নুসরাতের বিরক্ত গলা শুনে ইরহাম গাড়ির গতি বাড়িয়ে দিল। নুসরাত আয়জানকে কোলে তুলে নিয়ে জড়িয়ে ধরে রাখলো বুকের সাথে। বুক ব্যথা যদি একটু কমে সেজন্য শক্ত করে ধরে রাখলো ছেলেকে নিজের সাথে। গলার কাছে দলা পাকানো কান্নাগুলো ঢোক গিলে গলার কাছে আটকে রাখলো। ইরহামকে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, বড় আব্বু, বড় আম্মু, আমার আব্বা, চাচুরা কি বললো? ইরহাম শব্দ করে শ্বাস ফেলল, নাকের পাটা ফুলিয়ে বলল, কিছু বলার আগেই মুখের উপর রেজিস্ট্রি পেপার ধরিয়ে দিয়েছেন। বড় আব্বু জিজ্ঞেস করেছিল কেন দ্বিতীয় বিয়ে করেছেন, রিজন কি? নুসরাত চোখ মুখ উদ্বেগ নিয়ে চেয়ে রইল পরবর্তী কথা শোনার জন্য। ইরহাম মাত্রাতিরিক্ত রাগে হাত দিয়ে হুইল চেপে ধরে বলল, বলেছেন আমার লাইফে আমার যা ইচ্ছে তাই করব। যেখানে ধর্মে 4 বিয়ে করার সম্মতি আছে সেখানে আপনাকে আমি জবাবদিহিতার করার প্রয়োজন বোধ করছি না। বড় আব্বু আর কিছু বলার আগেই নতুন বউ নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আর ওই বেটি খুব মিনমিনে ঘুমটা দিয়ে দাঁড়িয়েছিল যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল। নুসরাত আয়জানের দোকানে হাত দিয়ে চেপে ধরে নির্লিপ্ত মুখ বানিয়ে বসে রইল। গাড়ি গিয়ে সৈয়দ বাড়ির সামনে থামতে আয়জানের হাত ধরে নেমে দাঁড়ালো নুসরাত। ধীরে ধীরে হেঁটে সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে পা রাখতে সবাই নুসরাতের দিকে দৃষ্টি দিল। চোখ ছোট ছোট করে সবাই বুঝতে চাইছে নুসরাতের মনোভাব। চোখ মুখ শান্ত, নেই কোনো উদ্বিগ্নতা। সবার দিকে এক পলক নুসরাত চাইল। লিপি বেগম আর নাজমিন বেগম হায় হতাশ করে কান্না করছেন। ঝর্ণা বেগম আর রোহিণী বেগম সান্ত্বনা দিচ্ছেন। নুসরাতের দিকে নাজমিন বেগম তাকিয়ে হাওমাও করে কান্না করতে শুরু করলেন। কান্নার সাথে মাথায় হাত দিয়ে বাড়ি দিচ্ছেন। নুসরাত আর অপেক্ষা করল না, চুপচাপ হেঁটে চলে গেল কিচেনের দিকে। 5 মিনিট পর কিচেন থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ধীর পায়ে অগ্রসর হলো আরশের রুমের দিকে। আয়জানকে কোলে তুলে নিয়েছেন সোহেব। মন খারাপ করে বসে থাকা বাচ্চাটার মন ভোলানো কথা বলে মন ভালো করার চেষ্টা করছেন। হেলাল সাহেব আর নাস্তির সাহেব মাথায় হাত চেপে বসে আছেন। হেলাল সাহেব মাথা নিচু করে বসে থাকলেন। চোখ তুলে তাকাতে পারলেন না নুসরাতের চোখে। ছেলের এত অবনতি তিনি মেনে নিতে পারছেন না। মেয়েটাকে আর বাচ্চাটাকে কিভাবে মুখ দেখাবেন তিনি? নুসরাত ধীরে ধীরে পা বাড়ালো। তার পিছু পিছু হেঁটে আসছে ইরহাম, ইনায়া আর সৌরভী। নুসরাতের বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে। চোখ বন্ধ করতে চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। 2 আঙ্গুলের সাহায্যে টোকা মেরে ফেলে দিল অবহেলা নিয়ে পানিগুলো। হাতের কবজিতে চোখ ডলতে লাগলো যাতে আরশের সামনে গিয়ে চোখ দিয়ে পানি না বের হয়। রুমের সামনে দাঁড়াতেই ভেতর থেকে খুনসুটির আওয়াজ ভেসে আসলো। নুসরাত চোখ মুখ স্বাভাবিক করে কাপা হাতে দরজা ঠেলে রুমের ভেতর প্রবেশ করলো। রুমের ভেতরে পরিবেশ দেখে নুসরাতের সারা দুনিয়া নড়ে উঠল। আরশ মেয়েটার ঘুমটা তুলে চুমু খাচ্ছে কপালে। মেয়েটা নুসরাতের দিকে পিঠ দিয়ে বসে আছে আর আরশের মুখ হাসি হাসি। এখনও নুসরাতকে খেয়াল করেনি তারা। নুসরাত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। এই পরিবেশ দেখে পায়ে স্লিপার খুলে ছুঁড়ে মারল আরশের দিকে। স্লিপার গিয়ে আরশের উপর পড়তেই আরশ খ্যাপা চোখে তাকালো সামনের দিকে। নুসরাতকে দেখতে খ্যাপা দৃষ্টিতে নেমে আসলো নমনীয়তা। নুসরাত এখনো স্থির নিজের জায়গায়। একবার আরশ আর একবার বিছানায় বেনারসি পরে উল্টো হয়ে বসে থাকা ছোটখাটো মেয়েটাকে দেখছে। আরশের ভাবাবেগ হলো না নুসরাতকে দেখে। উঠে দাঁড়িয়ে টেনে সাদা পাঞ্জাবির ভাঁজ ঠিক করে নিল। গম্ভীর গলায় বলল, কে তোকে নিয়ে এসেছে? নুসরাত উত্তর দিল না। চোখ মুখ শক্ত করে হাত তুলল বিছানায় বসে থাকা মেয়েটার দিকে। তর্জনী আঙ্গুল তাক করে বলল, ওই মেয়েটাকে? আরশের গলার স্বর নির্লিপ্ত। নুসরাতের সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে মেয়েটার 2 হাত আগলে ধরল নিজের হাতের মধ্যে। গলার স্বর গম্ভীর রেখে ভরাট গলায় বলল, আমার বউ। নুসরাত নিজের দিকে আঙ্গুল তুলল। কান্নারা চোখের ভেতর থেকে বের হয়ে আসতে চাইছে, তবুও নিজেকে সামলে রাখার চেষ্টা করলো। কাপা গলায় বলল, তাহলে আমি কে? আরশ নির্বিকার। নুসরাতের হাত ছেড়ে দিয়ে মেয়েলি 2 গাল আগলে নিল নিজের হাতের মধ্যে।
দরজার দিকে গম্ভীর চোখে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মোলায়েম কণ্ঠে বলল, তুইও আমার বউ। নুসরাত নির্বিকার, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। গাড়িতে বসে গুছিয়ে রাখা কথাগুলো এক এক করে সব ওলটপালট হয়ে গেল। মুখ দিয়ে বের হলো না একটি শব্দ। ভাঙা গলায় বলল, ওই মেয়েকে বিয়ে করেছেন কেন? আরশ নিজের হাতে তালু দিয়ে আরো একটু চাপ দিয়ে ধরল নুসরাতের গাল। মৃদু হেসে নুসরাতের গালে চুমু খেয়ে বলল, ওকে আমি ভালোবাসি। দরজার সামনে দাঁড়ানো মানুষগুলো নির্বাক। ইরহাম রাগে দরজার নব চেপে ধরল বল প্রয়োগ করে। সে যদি পারতো তাহলে আরশকে মাটির নিচে আস্ত পুঁতে ফেলত। নিজের রাগ নিয়ন্ত্রণ করে চেয়ে রইল নুসরাতের দিকে। কি উত্তর দেয় তা দেখার আশায়। নুসরাত তাচ্ছিল্য করে হেসে উঠল। টেনে শ্বাস নিল। মনে হলো এই রুমে অক্সিজেনের ঘাটতি আছে। আরশের হাত গাল থেকে সরিয়ে দিয়ে বলল, ওই মেয়েটাকে ভালোবাসলে আমার সাথে আপনার কিসের সম্পর্ক? তোর সাথে আমার মায়ার সম্পর্ক। নুসরাতে নিজেকে সামলানো দায় হলো। সামনে দেওয়ালের দিকে তাকিয়ে রাগে মাথা দিয়ে ধূপ ধাপ বাড়ি দিতে লাগলো। ফুপিয়ে কেঁদে উঠল। আরশ নির্বাক হয়ে গেল নুসরাতের কান্না দেখে। হাত বাড়িয়ে চেপে ধরল নুসরাতের কবজি। টেনে নিজের কাছে এনে দাঁড় করাতে নুসরাত নিজের চুল টেনে ধরল এক হাত দিয়ে। আরশের হাত থেকে নিজেকে সরিয়ে আনার প্রাণপণ চেষ্টা করলো। আরশ নুসরাতের রাগ আরো বাড়িয়ে দিয়ে বলল, আর এরকম করছিস কেন? কি হয়েছে তোর? নুসরাত আরশের হাত থেকে নিজের কবজি ছাড়িয়ে এসে বড় বড় পা ফেলে এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটা এখনো চুপচাপ বসে আছে বিছানার উপর ঘোমটা টেনে। নুসরাত হাত বাড়িয়ে চুল চেপে ধরতে চাইল মেয়েটার। আরশ পেছন থেকে নুসরাতের উদর চেপে ধরল। উদর চেপে ধরে টেনে নিয়ে আসলো দরজার সামনে। নুসরাত হাত দিয়ে আরশকে কিল থাপ্পড় মারছে। আরশ ছেড়ে দিয়ে নুসরাতকে ধমকে উঠল। কি হয়েছে কি? নুসরাত দাঁতে দাঁত পিষল। আরশের গলা দু হাত দিয়ে চেপে ধরে হিসিয়ে উঠে বলে, তুমি কেন বিয়ে করেছো ওই মেয়েকে? আরশ বিরক্তির সাথে নুসরাতের হাত থেকে নিজের গলা ছাড়াতে ছাড়াতে বলল, বললাম না ভালোবাসি তাই। নুসরাত আরশের দিকে স্থির তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এত ভালোবাসা তোর কোথা থেকে আসে? আরশের বুকের বাঁ পাশে তর্জনী আঙ্গুল রেখে বলল, এখান থেকে। নুসরাত নিশ্চুপ কিছুক্ষণ চেয়ে থাকলো নিজের স্বামীর দিকে। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, আমার মধ্যে কি ত্রুটি ছিল যে আমি থাকতে অন্য আরেকজন তোর মনে জায়গা পেয়েছে? আরশ নিশ্চুপ। নুসরাত পাঞ্জাবির কলার টেনে ধরে আরশের মুখে নিজের মুখের কাছে আনলো। দাঁত দিয়ে দাঁত চেপে বলল, আমি উত্তর চাই। নিশ্চুপ থাকতে তোকে বলিনি। আরশ নুসরাতের হাত কলার থেকে ছাড়িয়ে নিয়ে হাত তুলে আরো মোড়া ভাঙলো। বিরক্তি গলায় নাক মুখ কুচকে উত্তর দেয়, একবার বললাম হলো না, এক প্রশ্ন বারবার করিস কেন? নুসরাত মুখ দু হাত দিয়ে চেপে ধরে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে গেল। মুখ চেপে রেখে চোখ মুখ কুচকে কান্না করে দিল। শব্দ হলো না কান্নার। কিছুক্ষণ বসে থেকে দু হাতে মুখের পানি মুছে নিয়ে ভাঙা গলায় বলল, আমার কোনো সমস্যা নেই বিয়ে হলে। আপনি ওকে ডিভোর্স দিয়ে দিন, তাহলে তো সব কেচ্ছা খতম হয়ে যায় এখানে। আরশ যেন নুসরাতের কথায় ভারী অবাক হলো। নাক মুখ ছিটকে বিরক্তির স্বরে বলল, তোকে একবার বললাম না আমি ওকে ভালোবাসি? তাহলে ডিভোর্স দিতে যাব কোন দুঃখে? নুসরাত নিজেকে সামলাতে পারল না। এক পায়ে অবশিষ্ট থাকা স্লিপার সোজা ছুঁড়ে মারল আরশের ঠোঁট বরাবর। স্লিপার আরশের মুখের উপর পড়তেই আরশ নিজের মুখ চেপে ধরল। আর্তনাদ করে উঠল মুখে দু হাত চেপে। আরশের আর্তনাদ শুনে বিছানায় বসে থাকা ছোটখাটো ধরনের মেয়েটা ঘুমটা চেপে ধরে এসে আরশের পাশে দাঁড়ালো। মেয়েলি রেনরেনে গলায় বলল, লাগেনি তো? নুসরাতের রাগে মাথা গরম হয়ে গেল। চোখ বড় বড় করে তাকালো দুজনের দিকে। দেখে মনে হলো অক্ষি কোটরের উপরে চোখ বের হয়ে আসবে। দু হাত দিয়ে নিজের চুল খামচে ধরে আর্তনাদ করে উঠল। নুসরাত তিক্ততা নিয়ে জিজ্ঞেস করলো, তুই ডিভোর্স দিবি না? না। নুসরাত দরজার সাথে নিজের মাথা দুটো বাড়ি মারল। আরশ পেছন থেকে কপালে স্পর্শ করার আগেই নুসরাত নিজেকে সরিয়ে নিল দূরে। স্পর্শ করবেন না ভাই। নোংরা লোক। মেয়ে মানুষ দেখলেই আপনার চাহিদা জেগে ওঠে। এসব কোন ধরনের কথা নুসরাত? যা তা মুখে আসলো আর বলে দিলেই হলো। নুসরাত সে কথার উত্তর দিল না। রাগে নিজের জ্ঞান ধ্যান খুইয়ে মুখে যা আসলো তা বলে গেল, যখনই দেখেছেন কচি খুকি তখনই পুরুষত্ব জেগে উঠেছে আপনার। কি ওই মেয়ের কাছে আছে যা আমার কাছে নেই? কি নেই আমার কাছে? নুসরাত কথা থামিয়ে হেসে উঠল। মেয়েটার হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে তাচ্ছিল্য মিশিয়ে আরশের দিকে চোখ দিল। ঠোঁট টেনে হাসলো এক পেশে। চাপা ক্লেশ নিয়ে আওড়ায়, ও তোমার নতুন বউ দেখছি, অনেক সুন্দরী। সৌন্দর্য দেখে বিয়ে করেছেন। আমার মতো কালো মহিলার সাথে থাকতে আপনার এই রং নিয়ে অসুবিধা হচ্ছে। দরজার সামনে দাঁড়ানো সবাই নির্বাক।
তখনই সবাইকে ঠেলে আইজান রুমের ভেতর ঢুকতে চাইল। ইরহাম বড়দের মাঝে বাচ্চাকে রাখতে চাইল না। কোলে তুলে নিয়ে অন্যদিকে ঘুরতেই আরশ পেছন থেকে ডেকে উঠল, আইজানকে আমার কাছে দে। আরশ হাত বাড়িয়ে আছে আইজানকে কোলে নেওয়ার জন্য। ইরহাম দোনমনা করে আইজানকে এগিয়ে দিতেই নুসরাত বাজ পাখির মতো ছো মেরে ছেলেকে নিজের কাছে নিয়ে নিল। রুমের দরজায় দাঁড়ানো সবাই হতভম্ব। নুসরাত রাগে রি রি করতে করতে বলল, একদম আমার ছেলেকে স্পর্শ করবেন না। কেন? আইজান আমারও ছেলে। কিসের ছেলে? যখনই আপনি ওই মেয়েকে কবুল বলে নিজের করেছেন তখন থেকেই আমি আর তাহমিনা আপনার পর হয়েছি। আরশ হাঁ করে তাকিয়ে থাকলো নির্নিমেষ চোখে বিস্ময়ের সহিত সামনের দিকে। নুসরাতের পরিবর্তী কথা শুনে সে নিজে চোয়াল শক্ত করে নিল। আমাকে ডিভোর্স দিন, আমি সতীনের সংসার করব না। আপনি যদি ভেবে থাকেন আমি সতীনের সংসার করব, এটা আপনার মনের ভুল। আমি ওইসব নারী না যারা মুখ বুঝে অন্ধ না হয়েও স্বামীর দ্বিতীয় বিয়ে চুপচাপ মেনে নেয়। আমার সাথে একদম ওই সব টিপিক্যাল মহিলাদের মেলাতে যাবেন না। আমি সৈয়দা নুসরাত নাসির। এইসব লেম এক্সকিউজ শুনে আপনার সাথে সতীনের সংসার করব, এটা আপনার সো কল্ড ভাবনা। আই এম সরি, প্লিজ গিভ মি ডিভোর্স। আমি ডিভোর্স চাই মানে চাই। আর একটা বাক্য যেন না বের হয় আপনার মুখ থেকে, না হলে মুখে কিভাবে স্টেপলার মেরে বন্ধ করতে হয় তা আমি খুব ভালো করে জানি এবং হাত চালাতেও বেশ জানি। একদম হালকা নেবেন না আমাকে। আরশ, আমাকে ডিভোর্স আপনাকে দিতেই হবে। আরশ নুসরাতের কথায় উত্তর দিল না। মুখ ফিরিয়ে নিতেই নুসরাত খামচে ধরল আরশের পিঠের কাছের পাঞ্জাবি। আরশ গম্ভীর চোখে তাকাতেই বলল, আমাকে তালাক দিন। দিব না। নুসরাত চোখ ছোট ছোট করে নিল। আরশ নুসরাতের দিকে চোখ স্থির করতেই দুজনের চোখাচোখি হলো। মেয়েটার ভেতর তীব্র কম্পন হলো। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল স্বাভাবিকের তুলনায়। নিজের ভেতরের উৎকণ্ঠা নিজের ভেতরে চাপা দিয়ে তেজি কণ্ঠে আওড়ায়, প্রয়োজন হলে আপনাকে খুন করব, তারপর তালাক নিব, তবু সতীনের সংসার করব না। আমাকে তালাক দিন এক্ষুনি, এই মুহূর্তে। আরশ নুসরাতকে বোঝানোর জন্য হাত বাড়িয়ে চেপে ধরল তার কাঁধ। আজান সহ তাকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। ফিসফিস কণ্ঠে আওড়ায়, সমস্যা কোথায়? নুসরাত ক্ষোভে ফেটে পড়ল। দ্বিতীয় বিয়ে করে আবার বলে সমস্যা কোথায়? দত্তে দাঁত চেপে নিজের প্যান্টের পকেটে হাত ঢোকালো। আইজান মায়ের কাঁধে মাথা ফেলে শুয়ে আছে। একবার ছেলের দিকে তাকিয়ে নুসরাত প্যান্টের পকেট থেকে নাইফ বের করলো। তখন বাড়িতে ঢুকে এ নাইফ পকেটে ঢুকিয়েছিল সে। মৃদু হাসলো মাথা কাত করে। আরও সেদিকে এগিয়ে এসে নিজেদের ভেতরে দূরত্ব কমিয়ে নিল। দাঁত বের করে মৃদু হেসে হিসিয়ে বলল, আমি সতীনের সংসার করব না। প্রয়োজন হলে প্রথমে খুন আপনাকে এবং দ্বিতীয় খুন আপনার বউকে করব, তারপরেও সতীনের সংসার এই নুসরাত একদমই করবে না। আপনি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? ছুরির চোখা অংশ আলগোছে আরশের বুকের বা পাশে চেপে ধরল। বাচ্চাদের মতো করে আরশের দিকে তাকিয়ে ভোলা ভালা মাছুম চেহারা বানিয়ে ঠোঁট উল্টে ফিসফিস করে বলল, যে হৃদয়ে আমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব আছে, সেই হৃদয়ে চলাচলের চেয়ে না চলাচল করাই ভালো। হৃৎপিণ্ড বরাবর একটা কোপ মেরে দেই, সব শেষ হয়ে যাবে এক নিমিষে। কি বললেন আপনি? নুসরাত কথা বলতে বলতে আরশের পাঞ্জাবির ভেতরে ছুরির চোখা অংশ ঢুকিয়ে দেয়। আরশ হতবাক হয়ে তাকিয়ে রইল নুসরাতের দিকে। নিজেকে সামলে নিয়ে ছুরি চেপে ধরার আগে নুসরাত ছুরি হাত থেকে ফেলে দিয়ে চুল চেপে ধরল ছোটখাটো মেয়েটার। দু হাত দিয়ে ঘোমটার ওপর থেকেই মেয়েটার চুল চেপে ধরতেই মেয়েটা চিৎকার করে উঠল। নুসরাত কটমট করে দাঁত দিয়ে দাঁত পিষল। আরশ মেয়েটাকে টেনে ছাড়িয়ে আনলো নুসরাতের কাছ থেকে। মেয়েটাকে দূরে সরিয়ে দেওয়ার আগেই সে আবারও তেড়ে গেল। আরশ দু হাত দিয়ে চেপে ধরে রাখলো নিজের সাথে। নুসরাত ধস্তাধস্তি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। মুখ দিয়ে বিশ্রী ভাষায় আরশ আর ছোটখাটো মেয়েটাকে গালি দিচ্ছে। হঠাৎ আরশের বলা কথায় নুসরাত স্তব্ধ হয়ে গেল। নড়াচড়া বন্ধ করে নিজের জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে রইল। চোখ তুলে আরশের দিকে তাকাতেই আরশ চোখ দিয়ে ভরসা দিয়ে বলল, ওকে আমি বিয়ে করিনি, ইটস আ প্র্যাঙ্ক। অপ্রত্যাশিতভাবে এই কথা শুনে নুসরাত নড়তে ভুলে গেল। আরশ মনে করলো এই কথা শুনে হয়তোবা নুসরাত কিছুটা শান্ত হয়েছে, কিন্তু তার চিন্তায় পানি ঢেলে দিল মেয়েটা। ঘর কাঁপিয়ে থাপ্পড় পড়ল আরশের গালে। ইরহাম আর ইনায়া দুপা পেছনে সরে গেল। দুজনের আঁখি যুগল প্রশস্ত হয়ে গেল নিমিষে। থাপ্পড়ের বেগে আরশের মুখের পাশ ঘুরে গেল। চোখ তুলে জিজ্ঞাসা চোখে নুসরাতের দিকে তাকাতেই আবার রুম কাঁপিয়ে অন্য গালে থাপ্পড় পড়ল।
ইরহাম ভয়ে পেছনের দিকে আরেকটু সরে গেল। সৌরভী হাঁ করে তাকিয়ে আছে। কি হয়েছে? নুসরাত প্র্যাঙ্কের কথা শুনে থাপ্পড় মারছে কেন? তাদের আশ্চর্য চাহনি নুসরাত ফিরে দেখল না। আরশকে থাপ্পড় মেরে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো মেঝেতে বসে হাও মাও করে মুখ চেপে কেঁদে উঠল। ঝরঝর করে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। আরশ এখনো নিজের জায়গায় স্থির। থাপ্পড় মারার কারণ এখনো খুঁজে পাচ্ছে না সে। নুসরাতের কান্না শুনে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসল। হাত বাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিতে গেলেই নুসরাত হাত ছিঁড়কে সরিয়ে দিল। ফুপিয়ে উঠে আরশের বুকে, মুখে, গলায় দু হাতে দুর্বলভাবে আঘাত করতে শুরু করলো। আরশ নুসরাতকে থামানোর জন্য হাত চেপে ধরল। মাথা চেপে ধরে এনে রাখলো বুকের কাছে। নুসরাত কেঁদে চলেছে এখনো। ফুপিয়ে উঠে বিড়বিড় করলো, খুব বাজে, খারাপ একটা প্র্যাঙ্ক ছিল। আপনাকে আমি হত্যা করব। আপনি আবারও আমার ইমোশন নিয়ে খেলা শুরু করলেন। আপনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? কেন এরকম করলেন? আমার শ্বাস এখানে আটকে গিয়েছিল। নুসরাত গলার কাছে হাত দিয়ে দেখালো। ইরহাম এসে আইজানকে কোলে তুলে নিয়ে চলে গেল রুমের বাহিরে। সৌরভী আর ইনায়াও পেছন পেছন হাঁটা ধরল। নিচে গিয়ে জানাতে হবে তো আরশ প্র্যাঙ্ক করছিল এতক্ষণ ধরে। নুসরাত দু হাত দিয়ে আরশের গলা চেপে ধরল। হাত পেঁচিয়ে নিয়ে আরশের চুলের ভাঁজে ডুবিয়ে নিয়ে চুল টেনে ধরল। ফিসফিস কণ্ঠে আওড়ালো, হার্ট অ্যাটাক করে মরে গেলে খুব ভালো লাগতো, তাই না? আপনি এরকম করলেন কেন? আপনি বাচ্চাদের মতো করলেন কেন? আরশ শব্দ করে হেসে উঠল। দু হাত দিয়ে নুসরাতের গাল চেপে ধরে নাকে নাক ঘষল। গালে, কপালে, ঠোঁটে, নাকে, থুতনিতে সূক্ষ্ম চুমু খেলো। শাড়ি পরা মেয়েটা লজ্জা পেয়ে মিনমিন করে বলল সে রয়েছে। দুজন নিষ্প্রাণ চোখে তাকালো সামনে। মেয়েটা মুখ থেকে ঘোমটা তুলতে নুসরাতের মুখ হাঁ হয়ে গেল। ঘোমটার নিচ থেকে আহানের হাসি হাসি মুখ বের হয়ে আসছে। মাথার মধ্যে আলাদা মেয়েলি চুল লাগিয়েছে। চোখ ঝাপটে মেয়েলি গলায় বলে, বড় আপু কেমন দিলাম? নুসরাত নিজের চোখ ডলে নিল দু হাত দিয়ে। এই আহানের বাচ্চা তার জামাইয়ের বউ সাজছে। হাত তুলে নুসরাত থাপ্পড় মারার ভঙ্গি করতেই আহান হাসতে হাসতে বের হয়ে গেল রুম থেকে। গলার স্বর চিকন করে বলল, ক্যারি অন ভাইয়া। আর বড় আপু? নুসরাত আহানে যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে এসে আরশের দিকে তাকাতে আরশের ঠোঁটের এক পাশে চুমু খেল। এক মুহূর্ত বিলম্ব না করে নুসরাতকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল, আর আমার অবাধ্য হবি? নুসরাত ওপর নিচ মাথা নাড়ল, নিষ্প্রাণ গলায় আওড়ালো, হ্যাঁ। তারপর দুইজন দুজনের দিকে তাকিয়ে পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠল। আপনি মিসেস নুসরাত নাসিরের কেসটা হাতে নিয়ে কি মনে করেছেন? নুসরাত গাড়ির ভেতর থেকে লাফ মেরে বের হয়ে আসলো। পরনে সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। গলার কাছে টায়ের নটটা ঢিলে করে রাখা। মাঝ পিঠ সমান চুলগুলো অগোছালো হয়ে আছে। ঠোঁট শুকিয়ে কাঠ, মুখ তেলতেলে ভাব। রিপোর্টারের কথার উত্তর দিতে পারলেন না ব্যারিস্টার ইর্তেজা। নুসরাত আগ বাড়িয়ে গিয়ে নিজের নাক ঢুকিয়ে দিল রিপোর্টারের কথার ভেতর। নাক মুখের বিকৃতি ঘটিয়ে বলল, উনি কি মনে করবেন আমার ব্র্যান্ডের নামে কেস করে? আজ এর একদিন কি আমার একদিন। শালা গেল কোথায়? নুসরাত উকি ঝুঁকি মেরে খুঁজতে লাগলো লোকটাকে। প্রসিকিউটরের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে তাকে দেখছে লোকটা। নুসরাত লোকটাকে দেখেই চোখ পাকালো। গলবিলের নিচে এসে দলা পাকালো ভয়াবহ ভয়ানক গালি। এত এত ক্যামেরা তোয়াক্কা না করে চিৎকার করে গালি ছুঁলো লুকিয়ে থাকা লোকটার উদ্দেশ্যে। ওই গায়ে, ওই কুত্তা, আমার ব্র্যান্ডের নামে কেস করেছিস? আজ তোর একদিন কি আমার যতদিন লাগে। আর ওর চোখ মুখ উল্টে দৌড়ে আসলো নুসরাতের দিকে। কোলে তার আইজান। হাতের তালু দিয়ে নুসরাতের মুখ চেপে ধরে টেনে নিয়ে যেতে চাইলো কোটের ভেতর। নুসরাত ধমকে নিজেকে আরশের কাছ থেকে সরিয়ে নিয়ে আসলো। আইজানকে আরশ ইরহামের কোলে তুলে দিয়ে দৌড়ে আসলো নুসরাতকে থামানোর জন্য। দূর থেকে কানে আসলো নুসরাতের লাগাম ছাড়া গালিগুলো। মেয়েটা কারো তোয়াক্কা না করে ভয়ঙ্কর রকমের গালি দিচ্ছে জসিমকে। মধ্যমা আঙ্গুল মুখের সামনে নিয়ে চোখ উল্টে বলল, আর শেষে মুখ চেপে ধরল নুসরাতের। চোখ পাকিয়ে নুসরাতের দিকে এক পলক তাকিয়ে সামনে তাকাতেই ওখানে স্থির হলো। নুসরাতের এতক্ষণ ধরে দেওয়া ভয়ঙ্কর গালিগুলো ক্যামেরায় খুব সুন্দরভাবে রেকর্ড হচ্ছে। ব্যারিস্টার ইর্তিজা মির্জা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। হতভম্ব হয়ে চেয়ে আছেন তার মক্কেল আর মক্কেলের স্বামীর দিকে। ইর্তিজা এবার বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন আরশের কথা শুনে। আরশ মিনমিন করে বলছে, ওকে তুই ফাঁকিও বলছিস কেন? আমাকে বললেই তো পারিস, আমি না তোর হাজবেন্ড? বেগানা পুরুষকে এসব বলতে নেই। নুসরাত হাত তুলে আরশের পিঠে থাপ্পড় মারল। বিরক্তি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
ব্যারিস্টার ইর্তিজা মির্জা ঢোক গিলে পানি বের করলেন নিজের মিনি ওয়াটার ব্যাগ থেকে। ধীরে শ্বাস ফেলে সামনে তাকাতেই আবারও মাথায় হাত দিলেন। নুসরাত আর আরশের বলা সব কথা সামনের ক্যামেরাগুলোতে লাইভ রেকর্ড হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে ইর্তিজা পানি খেয়ে নিলেন এক ঢোক। কোটের বোতাম লাগাতে লাগাতে বড় বড় পা ফেলে এগোলেন সামনের দিকে। আরশ আর নুসরাতকে অত্যন্ত ধীর স্বরে বললেন, আমাদের স্বামী স্ত্রী ঝগড়া শেষ হলে ভিতরে চলে আসবেন। নুসরাত আর আরশ সেসব শুনল না। তাদের একজন ব্যস্ত হলো জসিম লোকটাকে গালি দিতে, আর আরেকজন ব্যস্ত হলো নুসরাতের গালিগুলো শুধরে দিতে।